নীলা, আমি তোকে সাবধান করছি, আমার লুঙ্গি ছেড়ে দে প্লিজ। ছাড়বো না। এই লুঙ্গির ভেতরে কি আছে তা আমি দেখব। হোয়াট? বলি, পাগল হয়ে গেছিস নাকি তুই? মাথা ঠিক আছে তো তোর? আমার মাথা একদম ঠিক আছে। শুভ, তুই আমার সাথে কোনো প্রকার ফাঁকিবাজি করতে পারবি না। তাড়াতাড়ি দেখা, তা না হলে কিন্তু। আরে দেখাবোটা কি? আমার কাছে কিছুই নেই, সত্যি বলছি আমি। কিছু নেই মানে? তোর কাছে আছে, আমি দেখেছি। আমার এখন ওটা চাই, মানে আমাকে দেখতেই হবে। নীলা নিজের বলা কথাটা শেষ করতেই শুভর লুঙ্গি ধরে টানা হেঁচড়া করতে লাগলো। শুভ নীলার হাত থেকে নিজের লুঙ্গি বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছে না। শুভর মনে হচ্ছে সে তার কাজিনের থেকে নিজের লুঙ্গি আর বাঁচাতে পারবে না। ঠিক তাই হলো। শুভর লুঙ্গিটা এত টানাটানির মাঝে আর বেশি সময় ধরে টিকে থাকতে পারলো না। শুভর লুঙ্গিটা ছিঁড়ে গেল। শুভর লুঙ্গিটা ছিঁড়ে যেতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কি হলো? তুই আমার লুঙ্গিটা ছিঁড়ে ফেলেছিস? আরে ছিঁড়ে ফেলেছি মানে কি বলতে যাচ্ছিস তুই? আমি কেন ছিঁড়তে যাব? তুই নিজেই ছিঁড়ে ফেলেছিস। আমি ছিঁড়ে ফেলেছি মানে? এই তুই আমার নামে মিথ্যা অভিযোগ কেন করছিস? আমি কিছুই করিনি, যা করার তুই নিজেই করেছিস। এখন অযথা আমার উপর অভিযোগ করছিস। আচ্ছা, এসব কথা ছাড়, আমাকে বল টাকাটা কোথায়? টাকা তো এখানেই ছিল। আমি তোকে কতবার করে বলেছি আমার কাছে সত্যিই টাকা নেই। তুই কি আমার বাংলা কথা বুঝিস না? আরে তুই যা সত্যি কথা বলছিস সেটা কি আমি জানতাম নাকি? উফ, তোর এই জানা না জানার চক্করে আমার লুঙ্গিটা গেল। ইচ্ছে করছে তোকে এখন। জানি আমি, আমাকে যে তোর একটুও সহ্য হয় না। সেটা কি আজকে নতুন ঘটনা নাকি? এখন আমি আসছি, কেমন? তুই তোর মতো থাক। এই বলে নীলা শুভর সামনে দিয়ে চলে যেতে নিল। শুভ নীলার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা আর শুভ হলো চাচাতো ভাই বোন। ছোটবেলা থেকে নীলা আর শুভ একসাথে বড় হয়েছে। শুভ আর নীলার বয়সের মাঝে খুব একটা তফাৎ নেই, মাত্র 6 মাসের বড় ছোট তারা। শুভ নীলার 6 মাসের বড়, আর নীলা শুভর 6 মাসের ছোট। যদিও তাদের দুজনের কেউই সেসব মানে না। তারা সমবয়সীদের মতো করে মেলামেশা করে, আর তাদের দুজনের সম্পর্কের মাঝে খুনসুটিপূর্ণ সম্পর্ক আছে। তারা একে অপরের পেছনে সব সময় লেগে থাকে। সারা দিন ঝগড়া করার পরেও দিন শেষে তারা একে অপরকে দেখলে বাঁচে, না দেখলে পাগল হয়ে যায়। এমন ভালোবাসা তাদের দুজনের মাঝে বিদ্যমান। নীলা শুভর ঘর থেকে বেরিয়ে চলে যাওয়ার পর শুভ নিজের সদ্য ছিঁড়ে যাওয়া লুঙ্গিটা ধরে মন খারাপ করে আপন মনে বলল, শালার নতুন একটি লুঙ্গি ছিল আমার, আজ সেটাও আমার নেই। এই মেয়েটা আসলেই একটা বিপদ। এই মেয়েটা আসলেই একটা বিপদ। যখন আসবে তখন কিছু না কিছু ঝামেলা করে তারপর যাবে। আমার কষ্টটা আর কেউ বুঝলো না। এখন আমি গোসল করে পরবোটা কি? শুভ মন খারাপ করে খানিক সময় নিজের ঘরে বসে থাকার পর বিছানা থেকে উঠে চলে গেল ফ্রেশ হতে। সকালের নাস্তা খাওয়ার জন্য শুভ খাবার টেবিলে এসে বসলো। শুভ খাবার টেবিলে বসতেই শুভর মা এসে শুভকে বলল, কি রে, আজ এত লেট করে খেতে এসেছিস যে? রাতে কি ঘুম হয় নাই তোর? নিজের মায়ের প্রশ্ন শোনার পর শুভ উত্তর দিতে যেতেই শুভর মুখের কথা নীলা টেনে নিয়ে বলল, কি করে ঘুমাবে চাচি? রাত 3টার দিকে তোমার ছেলে অনলাইনে বসে থাকে আর ফেসবুকে ছ্যাঁকাখোর ছেলেদের মতো পোস্ট করে। মানে? শুভ, আমি এসব কি শুনছি? তুই রাতে 3টে অবধি অনলাইনে থাকিস কেন? কেন আবার বুঝলে না? তোমার ছেলে ওর ফেসবুক বায়োতে লিখেছে একলা পাখি। মানে বুঝতে পারছো, সে দোকলা হতে চায়। হায় আল্লাহ, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিসনি, এক্ষুনি দোকলা হতে চাইছিস? বলি, তোর কি কোনো আক্কেল নেই? জীবনে কিছু অর্জন না করেই এসব? আহা চাচি, তুমি এইটুকু শুনেই আপসেট হয়ে গেলে? জানো, ওই দিন দেখেছি তোমার ছেলে পোস্ট করেছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অল্প বয়সে বিয়ে করে সফল হয়েছে। আবার গত শুক্রবারও পোস্ট করেছে আজ শুক্রবার, চাইলে আমারও একটা ব্যবস্থা হতে পারতো। আরো কত কি পোস্ট করতেই থাকে। হায় আল্লাহ গো আল্লাহ, এসব আমাকে কি শোনালি নীলা? তুই যা বলছিস তা কি আসলেই সত্যি? আমার ছেলে শুভ এত কিছু করে ফেলেছে?
তোমাকে আমি কি কখনো মিথ্যা কথা বলতে পারি বলো? আমি মিথ্যা বলি না। সত্যি যত তেতোই হোক না কেন, আমি বরাবর সত্যির পথে চলি। সেটা তো জানি মা আমার। এই শুভ, তোর নামে আমি এসব কি শুনছি? তোর মাথা কি গেছে নাকি? কিছু বলছিস না কেন? নিজের মায়ের কথা আর নীলার কথা একঘেয়েমি শুনে চলেছে শুভ। কি যে বলবে সেটার ভাষা শুভ একদম হারিয়ে ফেলেছে। শুভ কল্পনাও করতে পারেনি যে নীলা তাকে এমন ভাবে কেস খাওয়াবে। আর নীলা যা যা এখন বলছে সেসব কথার মাঝে একটাও সত্যি নেই। এই সব পোস্ট নীলা নিজে শুভকে ফোন থেকে করেছে ফেসবুকে। শুভ নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আজ শুভ নীলাকে নিজের চোখ দিয়ে গিলে খাবে। নীলার শুভর এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে পরিস্থিতি বুঝে ধীর গতিতে কেটে পড়ল। এইদিকে শুভর মা নিজের একমাত্র ছেলের দিকে হা করে তাকিয়ে আছে। শুভ এখনো নিশ্চুপ। শুভর মা আবারও শুভকে বলল, শুভ, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, আর তুই কি না এমন সব কাজ করছিস? বলি, আমার মাথাটা হ্যাট না করা অবধি বুঝি তোর শান্তি নেই? আরে মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন ফেসবুকে এসব পোস্ট করতে যাব? ইনফ্যাক্ট আমার তো কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই। নীলা নিজেই আমার আইডি ব্যবহার করে এসব পোস্ট করে বেড়ায়। অসভ্য মেয়ে একটা। মানে, তোর আইডি নীলা কি করে ব্যবহার করবে? আমাকে কি তুই বোকা পেয়েছিস? উফ, কেমন করে ব্যবহার করেছে সেটা ওই বজ্জাত নীলাকে জিজ্ঞেস করো। আমি না এসব চালাই, আর না আমি কিছু করি। আমাকে দয়া করে শান্তিতে থাকতে দাও। শুভ আর কিছু মুখে তুলল না। খানিক অভিমান করে শুভ খাবার টেবিল থেকে দুম করে উঠে পড়ে হনহন করে হেঁটে চলে গেল নিজের ঘরের দিকে। যদিও শুভর মা শুভকে পেছন থেকে কয়েকবার ডাকলো, তবে শুভ কোনো পাত্তা দিল না। শুভ নিজের ঘরে এসে বিড়বিড় করে নীলাকে কিছু সময় বকলো। অতঃপর নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল ভার্সিটিতে। শুভ নিজের ভার্সিটিতে আসতেই শুভ দেখতে পেল তার বন্ধুরা সবাই চলে এসেছে তার আসার আগে, আর সবাই মিলে আড্ডা দিচ্ছে নিজেদের মতো করে। শুভ তার বন্ধুদের কাছে আসতেই আবরাজ শুভকে উদ্দেশ্য করে বলল, আরে শুভ্র, তুই কখন এসেছিস? দেখলাম না তো তোকে। এই তো মাত্রই এসেছি। আচ্ছা, তোর মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আরে না, তেমন কিছু না। ছাড়ো তো সেসব কথা। আমার মন মেজাজ এমনিতেই ভালো লাগছে না। আরে মামা, তুই যদি কোনো কিছু নিয়ে চিন্তায় থাকিস বা কোনো ঝামেলার মধ্যে ফেসে গিয়ে থাকিস, তবে সেটা আমাদের সাথে শেয়ার কর। জানিস তো, বন্ধুদের সাথে সবকিছুই শেয়ার করলে মন ভালো হয়ে থাকে, চিন্তা দূর হয়ে যায়। উফ, তোদের জ্বালায় আর বাঁচতে পারলাম না। ওই যে নীলা আছে না, শালি, রীতিমতো বাড়িতে আমাকে সবসময় টর্চার করতে থাকে। ওর কারণে আমি সকালে নাস্তাও করতে পারলাম না, জানিস? বলিস কি রে? নীলা তো তোর কাজিন। কাজিন থেকে বিষয়টা আবার অন্যদিকে চলে যাচ্ছে না তো? অন্যদিকে যাবে মানে? এই শালা, তোদের মাথা ঠিক আছে তো? মানে কি সব পাগলের মতো বকছিস তোরা? পাগলের মতো নয় রে, আজকাল কাজিনদের মধ্যেই সবকিছু হয়। আমার তো মনে হয় নীলা নিজেও তোকে পছন্দ। শুভর বন্ধু আবরাজ শুভকে কথাটা বলার আগেই শুভর মাথাটা গরম হয়ে উঠল। শুভ যেখানে নীলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে, সেখানে কিনা আবরাজ নীলাকে নিয়ে শুভকে নানা ধরনের কথা বলছে। এসব যেন শুভ আর সহ্য করতে পারছে না। শুভ আবরাজের উপর রেগে গিয়ে আবরাজকে একটা ধমক দিয়ে বলল, এই থামবি তুই? আমি মরে যাচ্ছি নিজের চিন্তায়, আর তোরা কী সব পাগলের মতো কথা বলছিস? এই নীলার টর্চারের থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বল আমায়। নীলার টর্চার থেকে মুক্তির তো তেমন কোনো উপায় নেই, তবে হ্যাঁ, একটা কৌশল আছে। আর যদি সেটা করতে পারিস তো নীলার থেকে তোর মুক্তি ঘটবে। আবরাজের কথাটা শুনে শুভ ভীষণ রকম খুশি হলো, আর খুশিতে গদগদ হয়ে গিয়ে শুভ আবরাজকে বলল, দোস্ত, বিলম্ব করিস না, তাড়াতাড়ি বল কি সেই উপায়। আমি চাই এই জ্বালাতন থেকে মুক্তি পেতে। তবে শোন, আবরাজ শুভকে একটা বুদ্ধি দিল কি করে শুভ নীলার জ্বালাতন থেকে মুক্তি পাবে। আসলে শুভর পরিবারটা হলো জয়েন্ট পরিবার।
জয়েন্ট পরিবারের মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকে। সেই সুবাদে শুভ আর নীলা একই বাড়িতে থাকে। এখন জয়েন্ট ফ্যামিলি তো আর ভাঙা যাবে না। তবে নীলার অন্যত্র বিয়ে তো দেওয়া যাবে। নীলার যদি একবার বিয়ে হয়ে যায় তবে নীলা শ্বশুর বাড়ি চলে যাবে, আর শুভ তাদের পুরো বাড়িতে একটা রাজত্ব কায়েম করবে। শুভকে তখন আর কেউ বাধা দিবে না, আর না কেউ শুভকে জ্বালাতন করবে। শুভ তখন পার্মানেন্টলি একটা শান্তিতে থাকতে পারবে। শুভ আবরাজের প্ল্যান শুনে ভীষণ রকম খুশি হলো, আর খুশিতে গদগদ হয়ে গিয়ে শুভ আবরাজকে বলল, দোস্ত, তোর মাথায় এত ভালো বুদ্ধি আসে কোথা থেকে? সত্যি বলছি, তোর এই মারাত্মক প্ল্যান আমার খুব ভালো লেগেছে। আরে বন্ধু, আমার প্ল্যান মতো একটা কাজ কর তো দেখে, দেখবি সব কিছু একদম ঠিক হয়ে যাবে। তোর এই প্ল্যান শোনার পর আমার যেমন কাজের মনে হচ্ছে। যদি এটা ওয়ার্ক করে তবে সত্যি বলছি তোদের সবাইকে একটা বিশাল ট্রিট দিব। শুভ এবার নিজের বন্ধুদের সাথে বসে খুশি মনে গল্প করতে লাগলো। শুভর যে তখন মন খারাপ হয়েছিল সেটা এখন একদম উবে গেছে। শুভ নিজের বন্ধুদের সাথে বসে অনেক সময় ধরে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। শুভর ক্লাস শেষ হতেই শুভ নিজের বাড়ি ফিরে এলো। শুভ নিজের বাড়ি ফিরে এসে সরাসরি নীলার মায়ের কাছে চলে যায়। নীলার মা যদিও সম্পর্কে শুভর চাচি হয়, তাছাড়া নীলার আম্মু শুভকে অনেক ভালোবাসে। এক কথায় নিজের ছেলের চোখে দেখে শুভকে। শুভ নিজের চাচির কাছে গিয়ে নীলাকে বিয়ে দেওয়ার কথা বলে। শুভর চাচি মানে নীলার মাও শুভর কথায় একমত পোষণ করে। তবে এই বিয়ের বিষয়ে কথা বলা যতটা সহজ, তার থেকে কঠিন হলো নীলাকে রাজি করানো। নীলা যদি বিয়ে করতে রাজি না হয় তবে তো আর নীলাকে বিয়ে দেওয়া যাবে না। শুভ নিজের চাচিকে আশ্বস্ত করলো যে নীলা নিজেও রাজি হবে, ওকে শুধুমাত্র একটু বলতে হবে। আর নীলাকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব শুভর। শুভর আত্মবিশ্বাস থেকে শুভর চাচি আর শুভকে কিছু বলল না। বিকেলের দিকে শুভ নিজের গিটার নিয়ে ছাদে চলে আসলো। শুভর অনেক শখ গান করার, আর সেই শখ থেকেই শুভ এই গিটার নিয়েছে। শুভ গিটার নিয়ে ছাদে এসে বসে গান ধরলো। বেশ কিছু সময় গান গাওয়ার পর শুভ দেখতে পেল ছাদে নীলা এসেছে। নীলা ছাদে এসে শুভর কাছে চলে আসলো আর শুভর পাশে গিয়ে বসলো। নীলা শুভর পাশে বসতেই শুভ গান বন্ধ করে নীলার দিকে তাকাতেই নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে, থেমে গেলি কেন? গানটা ধর, ভালোই তো লাগছে। গান ধরবো, কিন্তু তার আগে আমার একটা কথা আছে, সেটা তোকে শুনতে হবে। কি কথা? জরুরি কিছু নাকি? খানিক জরুরি। বল কি কথা। তাছাড়া তুই আবার কবে থেকে জরুরি কথা বলা শুরু করেছিস? ফাইজলামো করিস না, আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। তুই কি বিয়ে টিয়ে করবি না নাকি? মানে আমি এই একটা চিন্তা করে আর পারি না যে তুই আর কত বছর এমন করে সিঙ্গেল হয়ে থাকবি। মানে কি? কি সব পাগলের মতো কথা বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি তোর সাথে এখন কোনো মজা করছি না, আমি সিরিয়াসলি কথা বলছি। মানে কি? আমি এখন কাকে বিয়ে করব? তাছাড়া বিয়ে করাটা কি মুখের কথা নাকি? বিয়ে করতে হলে অনেক কিছু আগে থেকে করতে হয়। কি করতে হয়? বিয়ে করতে গেলে এত চিন্তা ভাবনা কেন করতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই না আসলে একটা পাগল। বিয়ে যে করব, কাকে বিয়ে করব এমন কেউ কি আছে নাকি? আরে বোকা, তুই একবার বল বিয়ে করবি, দেখ আমি নিজ দায়িত্বে ছেলেদের লাইন লাগিয়ে দিব। তুই 10 জনকে দেখে বুঝে শুনে তারপর একজনকে হ্যাঁ করিস। তাই নাকি? সেই লিস্টে কি তুইও থাকবি? আমি পাগল নাকি? আমি তোর বিয়ের পাত্র হব কেন? কেন হবি না? আমি কি দেখতে ভালো না, নাকি আমি তোর যোগ্য না? এই ওয়েট, এখানে আমার বিষয়ে কথা হচ্ছে কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি তোর বিয়ের কথা বলছি গাধি। শুভর কথাটা শেষ হতেই নীলা খিলখিল করে হেসে ফেলল। শুভ নীলাকে এমন ভাবে হাসতে দেখে ভীষণ রকম চমকে গেল। শুভ ঠিক বুঝতে পারছে না যে নীলা এমন করে হাসছে কেন। তাছাড়া শুভ তো নীলাকে কোনো হাসির কথা বলেনি।
শুভ নীলার দিকে হা করে তাকিয়ে আছে। নীলা বেশ কিছু সময় ধরে হাসার পর শুভকে বলল, আমার জ্বালাতন থেকে মুক্তি পেতে আমার বিয়ে নিয়ে মাথা ব্যথা শুরু করেছিস তুই। আরে কী সব বলছিস তুই? আমি কেন তোর জ্বালাতন থেকে বাঁচার জন্য এমনটা করব? কেন? জানি তোর মনে কি আছে। যাকগে, আমার বিয়ে নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হবে না। আমি বিয়ে করব না। আর হ্যাঁ, আমার জ্বালাতন থেকেও তোর মুক্তি নেই। নীলার কথাটা শুনে শুভর মুখটা গোমরা হয়ে গেল। শুভ কত আশা করে এই প্ল্যান করেছিল যে নীলার বিয়ে হয়ে গেলে শুভ শান্তি পাবে, অথচ সেসব তো হলোই না। শুভ নীলার দিক থেকে নিজের চোখ নামিয়ে নিল। নীলা শুভর মুখের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছে যে শুভর মনে আসলে কি চলছে। নীলা আলতো করে শুভর বাহুর উপর নিজের হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, এখন আর নাটক করে লাভ নেই। আমার এখন গান শুনতে অনেক ইচ্ছে হচ্ছে। একটা রোমান্টিক মুড ভালো করার গান শুরু কর। আমি এখন রোমান্টিক মুড ভালো করার কোনো গান গাইতে পারবো না। কেন কেন? তুই তো তখন ভালোই গান গেয়েছিস। এখন কেন গান বন্ধ হয়েছে? কারণ আমার এখন মুড ভালো নেই। ওমা, সে কি কথা? তোর মুড কেন খারাপ হবে? তোর মুড খারাপ হওয়ার মতো কি কিছু হয়েছে নাকি? হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমার মুড খারাপ হবার একমাত্র কারণ হলি তুই। সর আমার সামনে থেকে, একদম সহ্য হয় না তোকে। শুভ নিজের কথাটা শেষ করতেই নীলার সামনে থেকে উঠে নিজের গিটারটা নিয়ে হন হন করে চলে গেল। শুভর এমন রাগ করা দেখে নীলা মুচকি মুচকি হেসে ফেলল। নীলার কাছে এখন একদম পরিষ্কার, শুভ আসলে তার এই পেইন থেকে মুক্তি পাবার জন্যই বিয়ের কথা বলেছে। নীলা শুভকে চলে যেতে দেখে শুভকে উদ্দেশ্য করে বলল, আরে পালিয়ে কোথায় যাস? শোন শোন আমার কথা। আমার থেকে তোর মুক্তি এই জন্মে নেই। কথাটা মাথায় ঢুকিয়ে নে। নীলার কথাটা শুনে শুভ বিন্দু মাত্র ভ্রুক্ষেপ দেখালো না। আর দেখাবেই বা কেমন করে? শুভর মনটা এমনিতেই খারাপ হয়ে গেছে এই শুনে যে নীলা বিয়ে করবে না, আর যদি বিয়ে করতেই হয় তবে নাকি শুভকে করবে। এসব শোনার পর শুভর মনের মধ্যে কি আর কোনো শান্তি কাজ করতে পারে কোনোভাবে? শুভ ছাদ থেকে নেমে সোজা নিজের ঘরে চলে গেল। শুভ নিজের ঘরে এসে মন খারাপ করে বসে থাকলো। মাথাটা ঝিমঝিম করছে শুভর। এত সুন্দর একটা প্ল্যান এভাবে ফ্লপ করবে, এটা যেন শুভর ভাবনার অতীত ছিল। শুভ মন খারাপ করে বেশ কিছু সময় বসে থাকার পর আবরাজের ফোন আসলো। শুভ আবরাজের ফোনটা তুলতেই আবরাজ খুশিতে গদগদ হয়ে গিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, তোর মাথা থেকে সব দুশ্চিন্তা কি দূর হয়েছে? বলি দোস্ত, তীর দিতে যেন বিলম্ব না হয়। আরে রাখ তোর ট্রিট দোস্ত, আমি তো ফেঁসে গেছি পুরো দমে। হোয়াট? কি সব বলছিস তুই? ফেসে গেছিস মানে? কিভাবে ফেসে গেছিস মামা? ওই নীলা আমাকে সরাসরি বলেছে সে নাকি বিয়ে করবে না, আর যদি বিয়ে করতেই হয় তবে নাকি আমাকে বিয়ে করবে। আমি তো শেষ মামা। কি করতে গিয়েছিলাম আর কি হয়ে গেল? শুভর কথাটা শুনে আবরাজ নিশ্চুপ হয়ে গেল। আবরাজ তো এমন প্ল্যান করেনি যেখানে শুভর ওপর বিপদ চলে আসে। আবরাজ তো নীলাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু এখন তো দিন শেষে খেলার পাশা শুভর বিপক্ষে এসে পড়েছে। শুভ আবরাজকে সবকিছু খুলে বলার পর আবরাজ শুভকে উদ্দেশ্য করে খানিক মলিন কণ্ঠে বলল, দোস্ত, এসব তো আমার ভাবনার চিন্তার বাহিরে ছিল। আমি তো কখনো এসব চিন্তাও করিনি। তোকে আর কি দোষ দিব? আমার তো ব্যাড লাকটাই খারাপ। এমন করে বলিস না মামা। আল্লাহ আছে, ওই দরজাল মহিলার থেকে তোকে ঠিক রক্ষা করবে। তুই এইসব চিন্তা ছেড়ে আগামীকাল ভার্সিটিতে আসিস। আমাদের সাথে থাকলে তোর মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ঠিক আছে দোস্ত, দোয়া করিস আমার জন্য। শুভ আবরাজকে আর কিছু বলল না। ফোনটা রেখে দিয়ে শুভ শুয়ে পড়ল। রাত ৩টার দিকে আচমকা শুভর ঘুম ভেঙে যায়। শুভর ঘুম মূলত অনেক ভারী। শুভ একবার ঘুমালে সহজে ঘুম থেকে উঠে না, কিন্তু আজ কেন যেন আচমকা শুভর ঘুমটা ভেঙে গেল। শুভর ঘুম ভেঙে যেতেই শুভ অনুভব করলো যে তার কপালের উপর কারোর ঠোঁটের উপস্থিতি।
আর খোলা মেয়েলি চুলগুলো শুভর বুকের উপর পড়ে আছে। শুভ এমন কিছু অনুভব করার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ ভাবছে যে এত রাতে তার ঘরে এই মেয়েটা এলো কোথা থেকে। তাছাড়া শুভর সাথে এমন কোনো ঘটনা এর আগে কখনো ঘটেনি। শুভ নিজের চোখের পাতা মেলে তাকালো। শুভ নিজের চোখের পাতা মেলে তাকাতে দেখতে পেল একটা মেয়ে। তবে মেয়েটির মুখটা অস্পষ্ট, খুঁটে খুঁটে অন্ধকারের মাঝে দূরের কিছু তো দেখাই যাচ্ছে না। শুভ তবুও মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি শুভর কপালে চুমু খাওয়ার পর শুভর পাশ থেকে উঠে চলে যেতে নিল। প্রথমত শুভ এটা বুঝতে পারছে না যে এই মেয়েটা আসলে কে, আর এত রাতে তার ঘরে এসে তাকে কিস করে চলে যাবে। এত সাহস বা তার হলো কি করে? শুভ কোনো কিছু চিন্তা না করে দুম করে মেয়েটির হাত ধরে ফেলল। শুভ মেয়েটির হাত ধরে ফেলতেই মেয়েটি থমকে দাঁড়ালো, সেই সাথে মৃদু কেঁপে উঠল। শুভ মেয়েটির শরীরের এই কম্পন বেশ ভালো করেই বুঝতে পারল। শুভ মেয়েটির হাত ধরেই ঘরের আলো জ্বালিয়ে দিল। শুভ তার ঘরের আলো জ্বালাতেই যা দেখতে পেল তা দেখার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না। শুভ দেখতে পেল এই মেয়েটি আর অন্য কেউ না, বরং তার কাজিন নীলা। শুভ নীলাকে দেখে ভীষণ রকম চমকে উঠল, আর নীলাকে উদ্দেশ্য করে ভীষণ রকম কৌতূহলী কণ্ঠে বলল, নীলা,